তারানাথ আমাদের দিকে তাকালো, তারপর আস্তে আস্তে বলে উঠল, ও তোমরা যতই বলো না কেন, তোমাদের এই সময় আর আমাদের সময়ের মধ্যে অনেক পার্থক্য। বুঝলে, সেই সব দিনের কথা মনে পড়লেই মন যেন কেমন ভারী হয়ে আসে। আহ মনের মধ্যে কোথাও সেই সমস্ত স্মৃতি রয়ে গিয়েছে। সেই সব দিন, সেই সব দুপুরে বাড়ির দাওয়ার উপরে বসে রোদ পোহানো সন্ধে, হ্যারিকেন জ্বালানো অন্ধকারের মধ্যে ঠাকুর দাদার বাবার মুখে গল্প শোনা, মায়ের হাতে বোনা নকশি কাঁথা গায়ে দিয়ে ঘুম। আহ ও সব আলাদা এক অনুভূতি হে। কথা বলতে বলতে তারানাথ আজকে কেমন যেন উদাসীনভাবে সামনের আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তোমরা মাঝে মাঝে ভাবো আমি তোমাদের যা বলে বসি তার সমস্ত কিছু সত্যি নয়। তোমরা ভাবো অবিশ্বাস করার মতন আমি অনেক কিছু বলি, কিন্তু আসলে তা নয়। আসলে আমি তোমাদের যা বলি তাই আমার জীবনে ঘটে গিয়েছে একটি সময়। এই সমস্ত কিছু আমার মাথার মধ্যে ঘোরে। বিশেষ কোথাও কিছু চোখের সামনে দেখলে হঠাৎ করেই যেন কিছু মনে পড়ে যায়, আর তখনই আমি তোমাদের সে কথা বলে বসি, বুঝলে? না না ঠাকুর মশাই, আমরা আপনার কথায় বিশ্বাস করি না। কে বলেছে? আপনার কথা যদি আমরা বিশ্বাস নাই করতাম তাহলে আপনার কাছে আমরা আসতাম কেন? তোমরা গল্প শুনতে ভালোবাসো, তাই আমার কাছে আসো। তুমি কিন্তু আসলে আমার কথা বিশ্বাস করো না। সবচেয়ে ভালো শ্রোতা হয় অবিশ্বাসীরা, বুঝলে কিশোরী? আর তাছাড়া তোমাদের ছোকরা বয়সে এই সময় এরকম কথা শুনতে তো ভালো লাগবেই, তাই না? তারানাথের কথা শুনে আমি আর কিশোরী একটু হেসেই ফেললাম। এমন কথা তার মুখে এর আগেও অনেক শুনেছি, তাই এই কথা আমাদের কাছে আর নতুন নয়। কিশোরী বলল, ঠাকুর মশাই, এখন এসব কথা থাক না। আপনি বরং আমাদের আজ একটা নতুন গল্প শোনান। আজ আমরা সকাল সকাল আপনার কাছে এসেছি যাতে ভালো কোনো গল্প শুনতে পাই। আপনি শুরু করুন না ঠাকুর মশাই, অনেক দিন বেশ জমিয়ে একটা গল্প বলেননি। দেখো, ভালো জমিয়ে গল্প মানেই তো তোমাদের কাছে ওই সমস্ত ভূত প্রেতের গল্প। ও সমস্ত গল্প বলতে খুব একটা ভালো লাগে না। তবুও তোমরা যখন শুনতে চাইছো, তখন তোমাদের তেমন একটা গল্প আজ আমি বলবো। আসলে দুদিন আগে সকাল থেকে একটা কথা আমার বারবার মনে হচ্ছিল। এখন তোমরা যখন এসে পৌঁছলে তখন কিন্তু আমার তোমাদের দেখে ওই কথাটা একবার মনে পড়লো। ধরতে পারো ভেবেই রেখেছিলাম যে তোমরা এলে তোমাদের এই গল্পটা শোনাবো। আচ্ছা ঠাকুর মশাই, এই যে অতৃপ্ত আত্মা, মানে সমস্ত অতৃপ্ত আত্মাই কি খারাপ হয়? তারা কি সব সময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে, নাকি মাঝে মধ্যে তারাও মানুষের সাহায্য করার চেষ্টা করে? যেমন মনে করুন, আমার চেনা কেউ মারা গেল, তার অতৃপ্ত আত্মা কি আমার ক্ষতি করার চেষ্টা করবে, নাকি আমাকে সাহায্য করবে? সে কথা এক কথায় বলা মুশকিল, বুঝলে। কোনো মানুষ মৃত্যুর পর তার আত্মা ঠিক কেমন মনোভাব নিয়ে পৃথিবীতে বিচরণ করবে তা বলা যায় না। তবে হ্যাঁ, এটা ঠিক, সব সময় যে অতৃপ্ত আত্মা মানুষের ক্ষতি করেছে তা কিন্তু নয়। তারা মানুষের কাছাকাছি থেকে অনেক সময় আচ্ছা, একটু বসো তো, আর একটু অপেক্ষা করো, আমি ভেতর থেকে আসছি। কিছু একটা ভাবতে ভাবতে তারানাথ তক্তাপোষ থেকে উঠে ঘরের ভেতরে চলে গেল। সকালে যখন বাড়ি থেকে বেরোবো বেরোবো করছি, তখনও কিন্তু কিশোরী এসে পৌঁছয়নি।
কাল রাতে বেশ মুষলধারে বৃষ্টি হয়েছে, আর টানা কয়েক ঘন্টার বৃষ্টি হলে এদিকে ওদিকে পথে জল জমে যাওয়াটা অতি স্বাভাবিক ব্যাপার। তবে রবিবারের সকালটা যদি বৃষ্টির জন্য তারানাথের বাড়ি না যাওয়া হয় তাহলে তো হয়েই গেল। অনেকক্ষণ অপেক্ষা করেও যখন কিশোরীর দেখা মিলল না, তখন মনে মনে ভেবে ফেললাম যে আর একটু দেখি, তারপর সে না এলে একাই বেরিয়ে পড়ব। মনে মনে ভেবে যখন বেরিয়ে পড়ব ভাবছি, তখনই কিশোরী এসে হাজির। তাড়াতাড়ি বৃষ্টির মধ্যে হাতের ছাতা একপাশে খুলে রাখতে রাখতে সে বলে উঠল, আরে আর বলো না, একটা কাজে আটকে গিয়েছিলাম। আমি ভাবলাম তুমি বোধহয় আমায় না নিয়েই আজ তারানাথের কাছে চলে যাবে। আর কিছুক্ষণ দেখতাম, তারপর যদি তুমি না আসতে তাহলে সত্যিই চলে যেতাম বটে। তবে এত দেরি হলো কেন? আর বলো কেন, বাড়ির পাশেই এক ভদ্রলোক রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিলেন। সকালের দিকে তাকে নিয়ে সে এক ঝক্কি গেল, কোনো রকমে হাসপাতালে ভর্তি করে দেওয়া হলো। এখন আবার তার তিন কুলে কেউ নেই, হাসপাতালে গিয়েই তো আর চলে আসা যায় না, তাই কিছুক্ষণ থাকতে হলো। সব কিছু সেরে দুজনকে রেখে এলাম, আবার বিকেলের দিকে না হয় একবার দেখে আসবো। তুমি বলো, একেতে আমাদের জন্য সময় বার করা যায় না, তার উপর তারানাথের কাছে না গেলে গোটা সপ্তাহটা হাঁ করে বসে থাকতে হবে। না না, ও কথা বলো না। একটা মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়, এই কথা তো তারানাথ নিজেও আমাদের বলে। এই ঠাকুরমশাই মানুষটা কেমন যেন, তাই না? এত অদ্ভুত কথাবার্তা আমাদের বলে, অথচ তার সব কিছু আমরা চাইলেও অবিশ্বাস করতে পারি না। আর তার কথা যেন আমাদের কাছে সবসময় সত্যিই বলে মনে হয়। আমি এই কথার উত্তর দিলাম না। তারানাথ তান্ত্রিক যে আসলে আমাদের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো তাকে বলে বোঝানো যাবে না। যে মানুষটাকে আমরা শ্রদ্ধা করতে জানি তার কথায় এমনিই বিশ্বাস জন্মায়। এমনকি কিশোরীর মতো স্পষ্টবাদী সন্দেহপ্রবণ ছেলেটিকেও আমি তারানাথের কথা চুপটি করে বসে শুনতে দেখেছি। আর তা হবে নাই বা কেন? এখন না হয় তার সময় খারাপ যাচ্ছে, কিন্তু এক সময় তার বাড়ির সামনে জুড়ি গাড়ির লাইন লেগে থাকত। মধুসুন্দরী দেবী, কালভৈরব, এমনকি আরও অনেকের আশীর্বাদ ধন্য ছিল সে। এইসব ভাবতে ভাবতেই আমার নীরবতা ভেঙে একসময় কিশোরী বলে উঠল, ছাতা তুলে নাও হে, বৃষ্টি কিন্তু এত সহজে থামবে না। আর চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। কিশোরীর কথায় গিন্নিকে বলে ছাতা নিয়ে যখন আমরা রাস্তায় নামলাম, তখন বৃষ্টি বাড়তে শুরু করেছে। এমন বৃষ্টিতে হেঁটে যাওয়াই যায় না, তাই অনিচ্ছা সত্ত্বেও আমাদের ট্রাম ধরতে হলো। ভাগ্যিস আগে কিশোরী পাশিংশোটা এনে রেখেছিল। আজ আর তেলে ভাজার দোকানে আমরা দাঁড়ালাম না, কারণ প্রবল বৃষ্টির জন্য তার ব্যবসা আজ বন্ধ। বৃষ্টি মাথায় নিয়ে যখন তারানাথের বাড়ির কাছে এসে পৌঁছালাম, তখন দেখতে পেলাম তার ঘরের দরজা বন্ধ। আসলে যেদিন বেশ বৃষ্টি হয়, বৃষ্টির ছাট দাওয়াই তক্তাপোষের ওপর পর্যন্ত উঠে আসে। সেদিন আমাদের বসার জায়গা হয় তারানাথের ঘরের ছোট্ট চৌকির ওপরে। আজও বোধহয় তেমনটাই হবে। তারানাথের দরজার কাছে গিয়ে কড়া নাড়তে নাড়তে কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, ঘুমোলেন নাকি? ভেতর থেকে তারানাথের গলা ভেসে এলো, আরে না না, এমন সময় আবার কেউ ঘুমায় নাকি? এ তো জেগে থাকার সময়। এত প্রবল বৃষ্টিতে তোমরা আসবে না ভেবে ঘরের দরজাখান বন্ধ করেছিলাম। এসো এসো, দাওয়ার ওপর উঠে এসো। কথা বলতে বলতে তারানাথ তার ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এসেছে। তার পরনে সেই চিরাচরিত কাপড়, তার মুখে একটা মৃদু হাসি, উজ্জ্বল দুটো চোখের তলায় গাঢ় কালি পড়েছে। মুখের ওপর বলিরেখায় বয়সের ছাপ স্পষ্ট। মাথার চুল আর দাড়ির কথা নতুন করে আর কিছুই বলার নেই। দরজা বন্ধ করে ঘরের ভেতরে কি করছিলেন ঠাকুরমশাই? পুঁথিপত্র পড়ছিলেন নাকি? পুঁথিপত্র যে মাঝে মাঝে পড়ি না তা নয়, কিন্তু এখন আর ওসব পড়তে ভালো লাগছিল না। ঘরে বসে অতীতের চিন্তা করে চলেছিলাম। আমরা তো সেই আগের রোববার এসেছিলাম, আজ আবার এলাম। এর মধ্যে আপনার খদ্দের জুটেছিল কেমন? তা বেশ ভালো। এই গোটা সপ্তাহে দুজন আমার কাছে এসেছিল।
তবে ওসব নিয়ে এখন আর ভাবি না। কবে ভগবানের ডাক এসে যাবে, চলে যেতে হবে, তারই অপেক্ষা করি। তোমরা এসো, ঘরের ভেতরে এসো। আমরা আর বাইরে অপেক্ষা করতে পারছিলাম না, কারণ ততক্ষণে বাইরের বৃষ্টিটা আবার বাড়তে শুরু করেছে। আমরা তাড়াতাড়ি দাওয়ার উপর উঠে ছাতা আর জুতো বাইরে রেখে ঘরে গিয়ে ঢুকলাম। তারানাথ আমাদের চৌকির একপাশে বসতে বলে নিজে তার জন্য বরাদ্দ জায়গাটায় গিয়ে বসল। গামছা আগেই রাখা ছিল চৌকির একপাশে। সেই গামছায় আমরা মাথা মুছে নিয়ে একটু গুছিয়ে বসতেই তারানাথ বলে উঠল, কই কই তাও দেখি, তোমাদের একটা পাসিং শো দাও তো। আজ সকাল থেকে বৃষ্টি বাদলা, আমেজটাই আলাদা। দাও দাও দাও। কিশোরী সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, ঠাকুরমশাই, আজ কিন্তু এমন একটা বাদলার দিন, আপনাকে একটা ভালো গল্প বলতে হবে। একটা কথা আমি মাঝে মাঝে ভাবি, জানেন তো, আপনি যদি আগের সময় না হয়ে আমাদের সময় পথে পথে ঘুরে বেড়াতেন কিংবা সাধনা করতেন, তাহলে ব্যাপারটা বড় ভালো হতো না? না না, এ কি তুমি বলছো কিশোরী? এখনকার দিনে এসব তন্ত্র মন্ত্র সাধনার কিন্তু খুব একটা চল নেই। তারানাথের সময় এসব ছিল, এখন কি এসব হয়? আমাদের কথা তারানাথের কানে ভেসে উঠতেই তারানাথ হেসে বলল, না হে, তোমাদের সময় হলে আমার আর এই সাধনা করা হতো না। এখন তো তোমরা ধীরে ধীরে গ্রাম তুলে দিয়ে শহর বানিয়ে ফেলার চেষ্টা করছো। এখন গ্রাম আর আছে কোথায়? এই যে এখন যেখানে শহর গড়ে উঠেছে, এই সমস্ত জায়গা আগে কি ছিল? আগে ছিল গ্রাম আর জঙ্গলে ভরা। এখন জঙ্গল খুঁজতে গেলে সেই তোমাদের অনেক দূর পর্যন্ত যেতে হবে। আমাদের সময় তো আশেপাশেই ছিল। না হে, তোমাদের সময়ের চেয়ে আমাদের সময় ভালো ছিল, বুঝলে? আমরা চুপ করে বসে রইলাম। তারানাথ পাশের ঘরে কি একটা কাজে যেন গেল। তারপর যখন ফিরে এলো, তার হাতে একটা ছোট্ট বাটিতে রাখা দুটো মিষ্টি। আমাদের সামনে বসে বাটিটা আমাদের দিকে এগিয়ে দিয়ে তারানাথ বলল, আসলে কাল আমার চেনা এক ভদ্রলোক এসেছিল, তাই সে হাতে করে কিছু মিষ্টি নিয়ে এসেছিল। তোমাদের জন্য একটা একটা করে রেখে দিয়েছি, তা আশা করি তোমাদের খেয়ে ভালো লাগবে। কথাটা বলেই তারানাথ হাসি মুখে আমাদের দিকে তাকিয়ে একবার শরীর কাঁপিয়ে হেসে উঠল। আমরা আর বিরক্ত করলাম না। মিষ্টি তুলে নিয়ে দুজনে সোজা মুখে চালান করে দিলাম। বড় ভালো খেতে সে মিষ্টি। কিশোরী চিবোতে চিবোতে বলল, ঠাকুরমশাই, মিষ্টিটা কিন্তু খুব ভালো খেতে। আপনার জন্য তো আজ বিশেষ কিছুই আনা হলো না, সেই পাসিং শো ছাড়া। আচ্ছা, আমেজটাও বেশ হোক না, তাহলে জমিয়ে একটা গল্প শোনান না কিছু। মিষ্টি খাওয়া শেষ হলে আমরা ঘটি থেকে জল খেলাম। তারপর সিগারেট ধরিয়ে তারানাথ আমেজে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলতে শুরু করলো, যে কথাটা মনে পড়েছিল তোমাদের বলার জন্য, সে কথাটা বলি তাহলে। সেবার আমি ঘুরতে ঘুরতে গিয়ে পড়েছিলাম হরনারায়ণপুর নামের একটা গ্রামে। আসলে আমি গিয়েছিলাম তার পাশের গ্রামে। তা সেই গ্রামে এক গৃহস্থের বাড়িতে সেদিন রাত্রে আমি আশ্রয় নিয়েছি। হয়েছে কি, সেদিন রাতে সেই বাড়িতে হরনারায়ণপুর গ্রামের একজন কোনো একটা কাজে এসেছিল। কথায় কথায় রাত বাড়তে লাগলো। যখন তখন আমাদের মধ্যে বেশ গল্প গুজব হতে লাগলো। সে গৃহস্থ আমায় রাতে তার বাড়িতে থেকে যেতেও বলেছিল। তা গল্পে গল্পে জানা গেল সেই বাড়ির অতিথি মহাশয়ের নাম জীবন মোহন। তার সেই লোকটি যখন জানতে পারলো আমি সাধনার পথে বেরিয়ে পড়েছি আর কিছু তন্ত্র মন্ত্রের ক্ষমতা আমার রয়েছে, তখন সে আমার হাত পা ধরে বসলো একেবারে। আমি তো এমন অবস্থায় পুরো অবাক হয়ে গেলাম। তোমরা তো জানো পায়ে হাত দেওয়া আমি একেবারেই পছন্দ করি না, কিন্তু সে আমার দু পায়ে হাত দিয়ে বসেছিল, তাকে তাড়াতাড়ি সেখান থেকে তুললাম।
তারপর জানতে চাইলাম আসলে হয়েছেটা কি। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমি বড় বিপদে পড়েছি ঠাকুরমশাই। আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। আমি আমাকে উদ্ধার করুন ঠাকুরমশাই। তোমার কি বিপদ হয়েছে তা যদি আমায় খুলে না বলো তাহলে তোমায় সাহায্য করব কি করে বলো তো? জীবনমোহন একটু শান্ত হয়ে আমার পাশে এসে বসলো। যার বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম তার নাম হলো গোবিন্দ। গোবিন্দ বলে উঠল, বলো জীবনমোহন, বলো। ঠাকুর মশাই যদি তোমাকে সাহায্য করতে পারেন, ঠাকুর মশাইকে সব খুলে বলো। আসলে ঠাকুরমশাই, আমার বাড়ি পাশের গ্রামে, হরনারায়ণপুরে। সে গ্রামে বর্তমানে আমি একাই থাকি। এখন আমার বাবা মা কেউই নেই। বহু বছর হলো মারা গিয়েছেন। একটা বিয়েও করেছিলাম, কিন্তু বউও মারা গেছে। তার আগে কোনো সন্তান হয়নি বলে আমি একাই জীবনযাপন করি। চাষের জমি যা আছে তাতে আমার একার পেট ভালোভাবেই চলে যায়, কিন্তু সমস্ত কিছু ভালোর মধ্যেও মাসখানিক ধরে আমার সাথে কেমন যেন সব অদ্ভুত সমস্ত জিনিস ঘটে চলেছে। রাতের বেলায় বাড়ি থেকে বাইরে বেরোলেই মনে হয় কে যেন আমার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আর রাতের বেলা কান খাড়া করে থাকলে মনে হয় কেউ যেন আমার নাম ধরে ডেকেই চলেছে। ঠাকুরমশাই, আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু ঘরের মধ্যে বসে থাকতে মনে হচ্ছে বাইরে থেকে কেউ যেন সত্যিই আমার নাম ধরে ডাকছে। আর যে ডাকছে তার গলা আমার বহু দিনের চেনা, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না তার গলাটা আমি ঠিক কোথায় যেন শুনেছি। আমি তার কথায় খুব একটা অবাক হলাম না। এমন কথা এর আগে আমায় মাঝে মাঝেই শুনতে হয়েছে। এটা বুঝতে পারছিলাম যে তার পেছনে কোনো অপশক্তি লেগেছে, যে শক্তি কোনোভাবে তাকে বাড়ি থেকে বাইরে বের করে নিয়ে যেতে চাইছে, কিংবা তার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। তাই বললাম, দেখো জীবনমোহন, তুমি যা বলছো তাতে তোমার সমস্যাটা কিছুটা বোঝা গেলেও আমি কিন্তু ভালোভাবে কিছুই বুঝতে পারছি না। ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমায় বলো। জীবনমোহন আমার কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। অন্ধকারে আমাদের পাশে একটা হ্যারিকেন জ্বলছে। ঘরের ভেতরে গোবিন্দর বউ আর ছেলে ঘুমোচ্ছে। গোবিন্দ, আমি আর জীবনমোহন দাওয়ায় বসে রয়েছি। অন্ধকারে গ্রামের যে একটা নিজস্ব শব্দ থাকে তার সাথে ঝিঁঝি পোকার ডাক মাঝে মাঝে শোনা যাচ্ছে। আকাশে চাঁদের আলো থাকলে সে চাঁদ যেন কাটা কুমড়োর মতো বাঁকা। তার আলো গোটা অন্ধকারের বুক চিড়ে দিতে পারেনি। বাইরে বেশ খানিকটা দূরে একটা গোয়াল ঘর রয়েছিল। সেই গোয়াল ঘরের গরুগুলো মাঝে মাঝে ডেকে উঠে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে যাচ্ছে। জীবনমোহন বেশ খানিকক্ষণ ধরে ভাবতে লাগলো, তারপর আবার বলতে শুরু করলো। একদিনের কথা বলি ঠাকুরমশাই। যেদিন প্রথম ব্যাপারটা বুঝতে পারলাম সেদিন নিজের মতো নিজেই রান্না বান্না করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়েছি, কিন্তু ঘুম আসতে চায় না। তাই কি মনে হতে বাড়ির দাওয়ার কাছে হ্যারিকেন নিয়ে বসেছি। বসে থাকতে থাকতে একটু পরেই মনে হলো আবার বাড়ির সামনে রাস্তার উপরে বছর 12-14 একটা মেয়ে এসে দাঁড়িয়েছে। তাকে আমি দেখতে পেয়েছিলাম কারণ চাঁদের আলো ছিল আকাশে। সেই আলোতে তাকে স্পষ্ট না হলেও মোটামুটিভাবে দেখা যায়। সে সেখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে যেন আমাকেই ডেকে চলেছে। আমি এমন একটা অদ্ভুত ব্যাপার দেখে চমকে উঠলাম। আমাদের গ্রামে ওই বয়সে যে কজন মেয়ে আছে তাদের সকলকেই প্রায় আমি চিনি। আর আমাদের গ্রামটা খুব একটা বড় নয়, কিন্তু
এই মেয়েকে আমার চেনা চেনা মনে হলো না। আমি হ্যারিকেনটা তুলে ধরে আরো ভালো করে দেখার চেষ্টা করতে লাগলাম। মেয়েটা আমার বাড়ির চৌহদ্দির মধ্যে দাঁড়িয়ে কিন্তু ঢুকে এলো না। বাইরে দাঁড়িয়ে একটা হাত তুলে অদ্ভুতভাবে আমায় ডাকতে লাগলো। আমি বোধহয় হ্যারিকেন হাতে নিয়ে উঠোনের মধ্যে নেমে পড়েছিলাম। একদম তার কাছাকাছি এগিয়ে চলেও যেতাম, কিন্তু ঠিক তখনই কেমন যেন মনে হলো আমার পেছন দিক থেকে আমায় কে যেন ডাকছে। সেই গলাটা আমি চিনতে পারলাম। ঠাকুর মশাই, আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, সেই গলাটা কিন্তু আমার মারা যাওয়া বউয়ের গলা। যেন তার মতো গলাতে আমাকে পেছন থেকে কেউ সাবধান করে দিচ্ছে। আমি আমি উঠোনের মাঝামাঝি চলে এসেছিলাম, কিন্তু তার ডাকটা কানে শুনতেই যেন থমকে গেলাম। এদিকে সেই বাচ্চা মেয়েটা হাত তুলে আমাকে ডেকেই চলেছে। সেও কিন্তু এবার কেমন যেন থমকে দাঁড়িয়েছে। তার মাথাটা ততক্ষণে আস্তে আস্তে নিচের দিকে নেমে এসেছে। মাথার লম্বা খোলা চুলগুলো মাথার দুপাশ থেকে নেমে এসেছে বুকের কাছে। দুটো হাত অদ্ভুতভাবে নিচের দিকে বাড়ানো। এতক্ষণ ধরে আমি যেটা শুনতে পাইনি, এবার সেটা শুনতে পেলাম। সেই বাচ্চা মেয়েটার দিক থেকে একটা অদ্ভুত শব্দ যেন আমার দিকে ভেসে এলো। ততক্ষণে আমার পেছনে মরে যাওয়া আমার স্ত্রীর ডাক যেন আরও একবার শুনতে পেলাম। কিন্তু হ্যারিকেন নিয়ে পেছনের দিকে ঘুরে দেখলাম সেখানে কেউ নেই। সামনের দিক থেকে সেই অদ্ভুত জোরে জোরে নিঃশ্বাসের শব্দটা যেন বেড়েই গেল। ঠিক তখনই একটা ভয়ঙ্কর হাসি শুনতে পেলাম। বড় ভয়ঙ্কর, বড় অদ্ভুত সেই হাসি। ঠাকুরমশাই, সেই হাসি এখনো আমার কানে লেগে রয়েছে। হাসি শুনে সামনের দিকে তাকাতেই দেখি কই সেই বাচ্চা মেয়েটা। কোথাও কেউ নেই, অথচ আমার বাড়ির ঠিক বাইরে আশেপাশে যেন সেই একটা হাসি আমার সাথে মিশে ঘুরে ফিরে বেড়াচ্ছে। আমি ঠিক তখনই প্রথমবারের মতো ভয় পেয়েছিলাম ঠাকুরমশাই। ভয় পাওয়ার সাথে সাথেই মনে হলো আমার ঠিক পেছনে কেউ যেন একটা এসে দাঁড়িয়েছে। আর সেখানেই আলোটা পেছনের দিকে তুলে ঘুরে দেখতে যাব এমন সময় একটা দমকা হাওয়ায় হ্যারিকেনের আলোটা নিভে গেল। অন্ধকারের মধ্যে পেছন দিকে ঘুরে তাকাতেই মনে হলো আমার ঠিক পেছনে অন্ধকারে ছায়া মূর্তির মতো কে যেন একটা দাঁড়িয়ে আছে। কিন্তু অদ্ভুত এক কারণে এবার কিন্তু আমার তাকে দেখে ভয় লাগলো না। তার বদলে আমার কেমন যেন একটা অদ্ভুত শান্তির অনুভূতি হচ্ছিল। দূর থেকে তখনও সেই হাসির শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু সেই হাসির শব্দ আর আমায় ভয় পাওয়াতে পারছে না। দাওয়া পর্যন্ত আমি সেই ছায়া মূর্তির পিছু পিছু এসে উঠলাম। আর দাওয়ার ওপরে উঠে যেতেই আরো একটা অদ্ভুত কাণ্ড ঘটল। যে হ্যারিকেনটা খানিকক্ষণ আগে নিভে গিয়েছিল, সেই হ্যারিকেনটা আবারও একবার কি জানি কিভাবে দপ করে জ্বলে উঠল। দেখে মনে হলো যেন হ্যারিকেনটা আসলে নিভে যায়নি, কোনো এক কারণে তার আলো কমে এসেছিল। এই মাত্র সেইটা যেন বেড়ে উঠল, আর তার কারণেই হ্যারিকেনটা এখনো জ্বলছে। ততক্ষণে পিছন দিক থেকে সেই হাসির শব্দ আর ভেসে আসছে না। আমার মনে হলো উঠোনের সামনে দাঁড়িয়ে কে যেন আমায় কিছু একটা বলে চলেছে।
কিন্তু আমি ভালোভাবে তার কথা শুনতে পাচ্ছি না। হাওয়ায় একটা ফিসফিসের শব্দ আমার কানে এসে লাগছে। তার পরদিন কি হয়েছিল, মানে পরের দিন সকালে যখন তোমার ঘুম ভেঙে গিয়েছিল, নিশ্চয়ই তুমি আর কাউকেই কোথাও দেখতে পাওনি। আচ্ছা, তখন এই হ্যারিকেনটা কোথায় ছিল? সেদিন রাত্রে আমার মনে আছে, আমি যখন নিজের ঘরে ঢুকেছিলাম তখন হ্যারিকেনটা আমার মনে আছে স্পষ্ট যে দাওয়ার উপরেই রেখেছিলাম। ঘরে ঢুকে বিছানার ওপরে কোনোভাবে শুয়ে পড়তেই অদ্ভুত কোনো এক কারণে ঘুমটা সেদিন তাড়াতাড়ি এসে যায়। সকালে উঠে হ্যারিকেনটা আমি সেইখানেই দেখতে পেয়েছিলাম। একবার মনে হয়েছিল কাল রাতে কি তাহলে আমি স্বপ্ন দেখছি, কিন্তু হ্যারিকেনটা ওখানে দেখে আমার ভুল ভাঙল। আমি বুঝতে পারলাম আমি কোনো স্বপ্ন দেখিনি, কারণ রাতের বেলা হ্যারিকেনটা আমি ঘরের ভেতরেই রেখে দিই। এমন কি শুধু একবারই হয়েছে নাকি আরও অনেকবার? একবার নয় ঠাকুর মশাই, আরও অনেকবার হয়েছে, তবে প্রতিবারই কোনো না কোনোভাবে আমি বেঁচে গিয়েছি। আমার বাড়ির মধ্যে সেই অশুভ শক্তি কোনো এক কারণে ঢুকতে পারেনি। আবার বারবার মনে হয়েছে আমার বাড়ির মধ্যে কোনো একটা শক্তি আছে যে আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে নিচ্ছে। আমি জীবনমোহনের কথার কোনো উত্তর না দিলেও মনে মনে একটা কিছু আন্দাজ করতে পারছিলাম। মনে মনে বুঝতে পারছিলাম জীবনমোহনকে বারবার ওই পিশাচের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। ওই অশুভ অপশক্তি জীবনমোহনের বাড়ির চৌহদ্দের মধ্যে ঢুকতে পারছে না, কিন্তু জীবনমোহনের বাড়িতেই কোনো এক ছায়া মূর্তি রয়েছে। সব কিছুই কেমন যেন পরিষ্কার হয়ে আসছিল আমার, কিন্তু জীবনমোহন যখন বলল, কিন্তু ঠাকুর মশাই, আমার বাড়ির মধ্যে আমি মাঝে মাঝে কাউকে অনুভব করতে পারি। সে যদি আমার কখনো কোনো ক্ষতি করে বসে তখন কি হবে ঠাকুর মশাই? আপনি আমাকে বাঁচান ঠাকুর মশাই, আপনি আমাকে বাঁচান। তোমাকে বাঁচাতে গেলে যে আমায় তোমার সাথে হরনারায়ণপুরে যেতে হবে, তারপর তোমার বাড়িটা আমায় ঘুরে দেখতে হবে, অনেক কিছু বুঝতে হবে। বুঝলে জীবনমোহন, তোমার পিছনে যে কোন অপশক্তি রয়েছে তা বেশ বুঝতে পারছি, কিন্তু তোমার বাড়ির মধ্যে যে শক্তি রয়েছে তার সম্পর্কে জানতে হবে আমাকে। তাহলে আপনি আজই আমার সঙ্গে আমার বাড়ি চলুন ঠাকুর মশাই। আমায় আপনি এই বিপদ থেকে রক্ষা না করতে পারলে আমি অগাধ জলে পড়ব। একা থাকি, রাত্রে কখন কি হয়ে যায় কাউকে কিছু জানানোরও সুযোগ পাবো না আমি। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম জীবনমোহন ভিতর থেকে ধীরে ধীরে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। তাই বললাম, আহা জীবনমোহন, তুমি এত ভাবছো কেন বলো তো? আমি রয়েছি, গোবিন্দ রয়েছে, তোমার এত ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা কাল সকালেই তোমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। কি গোবিন্দ, যাব তো? গোবিন্দ আমার কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানাল। আসলে আমি গোবিন্দকেও নিয়ে যেতে চাইছিলাম, তার কারণ সেখানে গিয়ে জীবনমোহন যদি বারবার এমন ভীত হয়ে পড়ে তাহলে তাকে সামলানোর জন্য একজনকে প্রয়োজন। আর তাছাড়া সে অশুভ শক্তির সঙ্গে যদি আমি কোনো ক্রিয়াকলাপ করতে ব্যস্ত থাকি, সেই সময় জীবনমোহনকে দেখবে কে? তাই মনে মনে ব্যাপারটা আন্দাজ করে নিয়ে আমরা তিনজন সকাল সকাল জীবনমোহনের বাড়ির যাওয়ার সিদ্ধান্ত একেবারে নিয়ে নিলাম, আর সেই মতো ব্যবস্থাও করে নিলাম। একদম শেষ রাতের দিকে আমরা ঘুমোতে গিয়েছিলাম। তাই পরদিন সকালে যখন ঘুম ভাঙল তখন ঝলমলে রোদের আলো খোলা জানালা দিয়ে এসে পড়েছে। বুঝলাম উঠতে একটু দেরি হয়েছে। সময় নষ্ট না করে সকালে উঠে কোনো রকমে দুটো খেয়ে পাশের গ্রাম হরনারায়ণপুরের উদ্দেশ্যে আমরা সকলে রওনা দিলাম। হরনারায়ণপুর আর এই গ্রাম পাশাপাশি হলেও দুটো গ্রামের মধ্যে কিন্তু দূরত্ব বিস্তর। আসলে এই গ্রামটা বড়, তারপর এই গ্রাম পেরিয়ে বেশ খানিকটা ফাঁকা মাটির পথ, জমি সমস্ত কিছু পেরিয়ে তারপর যেতে হয় হরনারায়ণপুরে।
আমরা যখন সেখানে গিয়ে পৌঁছালাম তখন প্রায় ভর দুপুর হয়ে গিয়েছে। জীবনমোহনের বাড়িতে যেতেই সে আমাদের স্নান সেরে নিতে বলল। জীবনমোহন নিজেই রান্না বসিয়ে দিল। খুব বেশি কিছু নয়, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ভাত। তা আমরা স্নান সেরে নিয়ে সেই মধ্যাহ্নভোজ অমৃতের মতো গ্রহণ করলাম। এরপর কিছুটা বিশ্রাম নিয়ে বিকেলের দিকে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। হরনারায়ণপুর গ্রামের এদিক ওদিক কিছুটা ঘুরে আসলাম। জীবনমোহন সত্যি কথাই বলেছে, গ্রামটা খুব একটা বড় নয়। গ্রামের শেষের দিকে একটা ছোট্ট খাল মতো রয়েছে। সেই খাল পাড় থেকে ঘুরে যখন বাড়ি ফিরে এলাম তখন সন্ধে হয়ে এসেছে প্রায়। এতক্ষণ এক টানা কথাগুলো বলে তারানাথ থামল। তারপর সামনে থেকে পাসিং শোয়ের প্যাকেটটা তুলে নিয়ে আরও একটা সিগারেট বার করে নিল। সেটা ধরিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো। কিশোরী বলে উঠল, আচ্ছা ঠাকুর মশাই, জীবনমোহন তো বলেছিল যে সেই অশুভ শক্তি তার বাড়ির ভেতরে ঢুকতে পারেনি, বাইরে থেকে তাকে ডাকে, অথচ এদিকে আরও একটা অশুভ শক্তি তার বাড়ির মধ্যেই থেকে তাকে রক্ষা করার চেষ্টা করছে। এমনটা কেন? কিশোরীর কথায় তারানাথ কোনো উত্তর দিল না। চুপ করে রহস্যময়ভাবে হাসতে লাগলো। আর হাসতে হাসতেই দুবার ধোঁয়া ছেড়ে আমার দিকে তাকিয়ে বলল, এমনটা কেন হয় বলো তো? এক অশুভ শক্তি তার বাড়ির মধ্যে ঢুকতে পারছে না, অথচ অন্য শুভ শক্তি তার বাড়ির মধ্যেই, তার কাছাকাছি রয়েছে কেন? আমি বোধহয় আন্দাজ করতে পেরেছিলাম, তাই বলে উঠলাম, আমার মনে হয় যে অশুভ শক্তি আসলে জীবনমোহনকে রক্ষা করতে চাইছে সেটা জীবনমোহনের স্ত্রীর আত্মা। তাই সে জীবনমোহনকে রক্ষা করতে জীবনমোহনের বাড়ির ভেতরে রয়েছে, এমনকি তার দাওয়া পর্যন্ত উঠে আসতে পারছে। জীবনমোহন আসলে রাতের বেলা যে ডাক শোনে সেটা সেই অশুভ পিশাচের হলেও ঘরের আশেপাশে যাকে ঘুরে বেড়াতে বুঝতে পারে কিংবা ঘরের মধ্যে যার উপস্থিতি অনুভব করতে পারে সে আর অন্য কেউ নয়, জীবনমোহনের স্ত্রীর আত্মা। আর জীবনমোহনের বাড়ির বাইরে থেকে যে অশুভ শক্তি তাকে ডেকে চলেছে সে অন্য কেউ, সে জীবনমোহনের ক্ষতি করতে চেয়েছিল। আমার কথা শুনে তারানাথ হেসে উঠল। তারপর হাতের সিগারেটটায় আরেকটা লম্বা টান দিয়ে সেটা শেষ করে বিছানায় চৌকির নিচে রাখা নারকেলের মালায় সেটা গুঁজে দিয়ে বলল, কথাটা তুমি ঠিকই বলেছ, বুঝলে। আসলে জীবনমোহনের আশেপাশে দুই অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছিল, সেটা আমি বুঝতে পেরেছিলাম। তাই আমি তার বাড়ি যেতে চেয়েছিলাম। সেদিন সন্ধ্যেবেলা কোনো রকমে খাওয়া দাওয়া সেরে আমরা তিনজন যখন জীবনমোহনের বাড়ির দাওয়ার উপরে বসে রয়েছি তখন কিন্তু চারপাশটা অতি শান্ত, অতি নীরব। ঝিঁঝির ডাক শোনা যায়, আর তার সাথে মাঝে মাঝে শিয়ালের ডাক ছাড়া আর কিছুই নেই। চারপাশটা একটু বেশি অন্ধকার হয়ে আছে, কারণ আকাশে কালো মেঘ জমছে বিকেল থেকে, আর সেই মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়ে গিয়েছে একেবারে। একটা হ্যারিকেন জ্বলে চলেছিল। আমি কিন্তু তখনও পর্যন্ত কিছুই অনুভব করতে পারিনি। তোমরা তো জানো মাঝে মাঝে তেমন কিছু মানে অশুভ শক্তি হওয়ার আগে আমি সব কিছুই অনুভব করে ফেলতে পারি, কিন্তু সেই দিন আমি কিন্তু কিছুই অনুভব করতে পারিনি। তখনও পর্যন্ত আমি একবার ভাবলাম তাহলে কি আজ আর কিছুই হবে না? আর যদি কিছু নাই হয় তাহলে গোটা একটা দিন আমাদের এখানে কাটাতে হবে। আরও একবার আমাকে সমস্ত বোঝার জন্য এখানে থাকতে হবে। তো একদিন থেকে যাওয়ার ব্যবস্থা আছে হয়তো, কিন্তু গোবিন্দকে যে ফিরে যেতে হবে বাড়ি। বসে থাকতে থাকতে একসময় অধৈর্য হয়ে গোবিন্দ বলে উঠল, ঠাকুর মশাই, আজ রাতে মনে হয় কিছুই হবে না, চলুন আমরা শুয়ে পড়ি। আমি কিছু বলার আগেই জীবনমোহন বলে উঠল, গোবিন্দ, আর একটু বসে যাও না। সেদিন কিন্তু তাকে আর একটু রাত্রে দেখেছিলাম, তারপরে যে কতবার তাকে দেখেছি প্রতিবারই অনেক রাত্রে দেখেছি। আমি বুঝতে পারছিলাম জীবনমোহন অপেক্ষা করতে চাইছে, কিন্তু গোবিন্দ অধৈর্য হয়ে পড়ছে। তাই জীবনমোহনকে বললাম, জীবনমোহন,
তুমি সেই অশুভ শক্তিকে তোমার নিজের ঘরের মধ্যেও তো অনুভব করেছিলে। সে কথাটা একবার খুলে বলো তো দেখি। আসলে সেই সময় আমার এ কথা শোনার কোনো প্রয়োজনীয়তা ছিল না, কিন্তু আমি আমাদের সবার মস্তিষ্ক অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সেটা বলতে বললাম। তাহলে গোবিন্দ আর অধৈর্য হয়ে পড়বে না। এভাবে বসে থাকতে থাকতে যে তার ঘুম পেয়ে যাচ্ছিল সেটা আমি বুঝতে পারছিলাম। জীবনমোহন বলতে শুরু করলো। যে কথাটা বলতে চলেছি সেটা বোধহয় একটা সন্ধেবেলার কথা। নিজের মতো কাজ ছেড়ে ঘরে এসে স্নান করছি, তারপর রান্না চাপিয়ে দিলাম। রান্না নিজের মতোই হচ্ছে, ভাত ফুটছে। আমি এদিকে কোনো একটা কাজে ঘরে গিয়েছিলাম। ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যাব এমন সময় মনে হলো রান্নাঘরে কে যেন একটা দাঁড়িয়ে রয়েছে। আমি ভাবলাম গ্রামেরই কেউ একটা এসেছে বোধহয়, তাই প্রথমটায় ঘরে ঢুকে নিজের কাজ সেরে সামান্য মিনিট খানেকের মধ্যে রান্নাঘরের দিকে যাওয়ার পথে জিজ্ঞেস করতে যাব, দেখি কেউ নেই। আমি অবাক হয়ে গেলাম। প্রথমে মনে করলাম তাহলে কি কেউ এসেছিল আর সে কি না বলে চলে গেল, কিন্তু সেটাই যদি হবে তাহলে আমি তো আপনি তো বাড়িটা দেখছেন ঠাকুর মশাই, পেছনের দিকে বাঁশের বেড়া দেওয়া রয়েছে। বাইরে যেতে হলে একমাত্র পথ ওই সামনের বেড়ার দরজা। সামনের দিকে তাকিয়ে দেখি বেড়ার দরজা তখনও ভেতর থেকে বন্ধ। মিনিট খানেকের কম সময়ের মধ্যে এভাবে কে এলো আর কে চলে গেল? আর যদি কোনো কারণে কেউ এসেও থাকে, সে কারণটা আমায় বলবে না কেন? জীবনমোহন নিজের মতো বলে চলেছিল। আমি তার কথা শুনছিলাম বটে, কিন্তু এবার আর তার দিকে মন দিচ্ছিলাম না, কারণ অন্ধকারের মধ্যে আমি বুঝতে পারছিলাম কোনো কিছু একটা পরিবর্তন ধীরে ধীরে হয়ে চলেছে। আমাদের আশেপাশের পরিবেশটা কেমন ভারী হয়ে আসতে শুরু করেছে, আর তার সাথে একটা অদ্ভুত কটু গন্ধ আমি যেন পাচ্ছিলাম। সে গন্ধ এত তীব্র যে আমার নাকে এসে যেন ঝাপটা মারছিল। একবার গোবিন্দ আর জীবনমোহনের দিকে তাকালাম। বুঝতে পারলাম তারা এসবের কিছুই বুঝতে পারছে না। জীবনমোহনের কথা গোবিন্দ এক মনে শুনে চলেছে। আমি ভালোভাবে অন্ধকারের মধ্যে বাইরের দিকে তাকাতে বুঝলাম উঠোনের মধ্যে দিয়ে একটা কালো ছায়া মুহূর্তের মধ্যে একপাশে সরে গেল। কিন্তু জীবনমোহনের কথায় সেই অশুভ শক্তি তার বাড়ির মধ্যে ঢুকতে পারে না। তাহলে এই কালো ছায়ামূর্তি কি জীবনমোহনের স্ত্রীর ছায়ামূর্তি? মনের মধ্যে কথাটা ঘুরতেই হঠাৎ করে যেন বুঝতে পারলাম একটা শব্দ আমার কানে ভেসে আসছে। খুব চাপা স্বরে কেউ মেলি গলায় যেন আমায় কিছু বলতে চাইছে। তার কথা আমি বুঝতে পারছি না, কিন্তু সে কথা বলে চলেছে এটুকুই আমি ধারণা করতে পারছি। তার কথা একটু ভালোভাবে শোনার চেষ্টা করতে যাব এমন সময় বাড়ির বাইরের দিক থেকে একটা হাসির শব্দ ভেসে এলো। সে হাসি যে কোনো মানুষের হতে পারে না, তা এক কথায় বলে দেওয়া যায়। সেই হাসির শব্দ শুনলে অতি সাধারণ মানুষের বুকের রক্ত একেবারে জল পর্যন্ত হয়ে যেতে পারে। গোবিন্দ আর জীবনমোহন এবার সেই হাসির শব্দ শুনতে পেয়ে কেমন যেন চমকে উঠল। গোবিন্দ কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, ওইভাবে কে হাসে? ওই যে ঠাকুর মশাই, ওই যে ঠাকুর মশাই, ও আবার এসছে, ও আবার এসছে ঠাকুর মশাই। আজ আমায় আপনি ওর হাত থেকে রক্ষা করুন ঠাকুর মশাই, ওকে তাড়িয়ে দিন, ওকে তাড়িয়ে দিন। গোবিন্দ আর জীবনমোহনের ভয় পাওয়া গলার স্বর আমার মনের মধ্যে সাহস যেন দ্বিগুণ বাড়িয়ে তুলল। আমি সাথে সাথে একটা গুপ্ত মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। সে মন্ত্রের প্রভাবে কোনো অশুভ শক্তি আমার তো কোনো ক্ষতি করতে পারবে না। তাছাড়া এই গৃহকে আমি একটা বন্ধনে আগেই বেঁধে রেখেছি।
এই গৃহের ভেতরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতেই পারবে না। এবার আমি গলা তুলে বললাম, গোবিন্দ, জীবনমোহন, তোমরা দাওয়া থেকে নিচে নামবে না। আমি গৃহ বন্ধন করে দিয়েছি। দাওয়ার ওপর উঠে তোমাদের ক্ষতি কেউ করতে পারবে না, কিন্তু তোমরা ভয় পেয়ে নিজেদের ক্ষতি করো না কিন্তু। তাই সাবধান। আমি সেই অশুভ শক্তিকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। গোবিন্দ আর জীবনমোহন আমার কথায় সেইখানেই বসে রইল, কিন্তু আমি বুঝতে পারছিলাম তারা ভয়ে ঠক ঠক করে কেঁপে চলেছে। আমি সামনের দিকে এগিয়ে যেতে যেতে অনুভব করতে পারলাম এ বাড়ির চৌহদ্দির মধ্যে কোনো এক শক্তি তো রয়েছে। অন্ধকারে ভালোভাবে দেখা না গেলেও তাকে আমি অনুভব করতে পারছি। আর বাড়ির বাইরে ওই বাঁশের বেড়ার পাশে গ্রামের একটি রাস্তার কাছেও যেন কেউ একটা রয়েছে। কিন্তু এই বাড়ির ভেতর ঢুকে জীবনমোহনের ক্ষতি করতে চাইছে কেন? আমি আর একটু এগিয়ে গিয়ে একবার গলা তুলে চাইলাম, বললাম, কে কে তুমি? তুমি জীবনমোহনের পিছু নিয়েছো কেন? কি চাই? প্রথমে হাওয়ার শব্দ ছাড়া আর কিছুই নেই যেন মনে হলো। আমার ঠিক পেছনটায় কেউ একটা এসে যে দাঁড়িয়েছে সেটা আমি বুঝতে পারলাম। পেছন ঘুরে অন্ধকারের মধ্যে আরো একটা জীবন্ত জমাট বাঁধা অন্ধকার দেখতে পেলাম আমি। কিন্তু তা নিয়ে আমার চিন্তা করার কিছু নেই। আমি জানি আমার পেছনে কে এসে দাঁড়িয়েছে। তাই সামনের দিকে তাকিয়ে আরো একবার সেই প্রশ্নটা করতে হাসির শব্দটা শুনতে পেলাম। তার সাথে কেউ যেন গর্জন করে বলে উঠল, আমি আমি পিছনে আছি জীবনমোহনে, আমি ওকে ছাড়বো না। কিন্তু আমি থাকতে তুমি যে ওর কোনো ক্ষতি করতে পারবে না। আর তাছাড়া জীবনমোহনের স্ত্রী যে তাকে রক্ষা করে চলেছে, সে থাকতে তুমি তার ক্ষতি করবে কি করে? কথাটা বলার সাথে সাথে আবার কানের মধ্যে সেই মেয়েলি ফিসফিসে কথা আমি শুনতে পেলাম। কথার মানে স্পষ্ট বুঝতে না পারলেও এইটা বুঝতে পারছিলাম যে জীবনমোহনের স্ত্রী আমায় কিছু একটা বলে চলেছে। আবার বললাম, তুমি যেই হও না কেন, এখান থেকে চলে যাও। না, আমি এখান থেকে জীবনমোহনকে নিয়েই যাব। ওই প্রেত যদি ওকে রক্ষা না করতো, তাহলে আমি কবে জীবনমোহনকে নিয়ে চলে যেতাম। কিন্তু ওই প্রেত আমায় আমার অভিষ্ট পূরণ করতে দিচ্ছে না। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম এই পিশাচ আসলে জীবনমোহনের স্ত্রীর প্রেতের কথাই বলছে। আর আমার পেছনে এখন যে দাঁড়িয়ে রয়েছে সে আসলে সেই। আমি তবুও গলা তুলে বললাম, তোমায় এখান থেকে যেতেই হবে, নইলে আমি কিন্তু এমন কিছু করতে বাধ্য হব যাতে তোমায় এখান থেকে চলে যেতে বাধ্য হতে হয়। এখন ভালোই ভালোই তুমি যদি না যাও তাহলে আমায়। এতটা বলেই তারানাথ চুপ করল। আমি আর কিশোরী অবাক হয়ে তার কথা শুনছিলাম। সে এক গুপ্ত প্রক্রিয়া, তোমাদের তা বলা সম্ভব নয়। তবে এটুকু বলে রাখতে পারি যে সে প্রক্রিয়ায় কিছু উপকরণ আমায় সংগ্রহ করে নিয়ে যেতে হয়েছিল। আর সেগুলো দিয়ে আমি একটা গোপন মন্ত্র পড়ে সেই পিশাচের দিকে ছুঁড়ে মারতেই সেই পিশাচ ভয়াবহভাবে চিৎকার করতে শুরু করে দিয়েছিল, যা শুনলে হাড় একেবারে হিম হয়ে যাওয়ার মতো অবস্থা হতে পারে। এমন পরিস্থিতিতে আমি তাকে আবার বললাম, এখনো সময় আছে, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, নইলে কিন্তু। চলে যাচ্ছি, কিন্তু তুই ওকে আমার হাত থেকে বাঁচাতে পারবি না। আমি আবার আসবো। কথাটা বলার সাথে সাথেই একটা হাওয়ার ঝটপটানোর শব্দ আমি যেন শুনতে পেলাম।
আমার পিছনে, কিন্তু তখনও সেই ছায়াটি দাঁড়িয়ে রয়েছে। আমি পিছনের দিকে ঘুরলাম, হ্যারিকেনটা তখন জ্বলছে। জীবনমোহন আর গোবিন্দ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। আমি পিছনে তাকিয়ে অন্ধকারের মধ্যে আরো অন্ধকারের মতো জীবন্ত সেই প্রেতের দিকে উদ্দেশ্য করে বললাম, মা, তুমি যতক্ষণ আছো ততক্ষণ তোমার স্বামীকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আসলে তোমার স্বামী ভয় পেয়ে আমায় ডেকে এনেছে। সে তো আর জানে না তুমি তাকে রক্ষা করে চলেছ। আমার কথায় কি হলো জানি না, অন্ধকার আস্তে আস্তে ফিকে হয়ে আসতে লাগলো। আমি বুঝতে পারলাম সে যেন আমার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির পিছনের দিকে চলে যাচ্ছে। আমিও চারপাশটা ভালো করে দেখে নিতেই বুঝলাম যা পরিবর্তন ঘটে গিয়েছিল তা আবার স্বাভাবিক হয়ে এসেছে। আমি দাওয়ার কাছে যেতেই দেখলাম সেখানে জীবনমোহন আর গোবিন্দ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি দাওয়ার উপর উঠে হ্যারিকেনের আলোটা আরেকটু বাড়িয়ে দিতেই জীবনমোহন বলে উঠল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, সেই অশুভ শক্তি চলে গেছে। সে আর কখনো আসবে না তো এখানে? অমন হাসির শব্দ, অমন গলার স্বর আমি এর আগে কখনো শুনিনি। ঠাকুরমশাই, আমার তো বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আপনি না থাকলে ওই অশুভ শক্তি যে কি করতো! আমি তাদের মুখের দিকে তাকিয়ে বললাম, তোমাদের আর কোনো চিন্তা নেই। সেই পিশাচ চলে গিয়েছে। সেই পিশাচ আর কখনোই জীবনমোহনের কোনো ক্ষতি করতে চাইবে না। জীবনমোহন আমার পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে বলল, ঠাকুরমশাই, আপনি আমাকে বাঁচালেন। ঠাকুরমশাই, আপনি আমাকে বাঁচালেন। তারানাথ সামনের দিকে তাকিয়ে কেমন উদাসভাবে বসেছিল বন্ধ জানালাটা লক্ষ্য করে। আমরা বুঝতে পারলাম না তারানাথের গল্পটা শেষ হয়েছে কিনা। একটু পরেই তারানাথ বলে উঠল, আমি একবার ভেবেছিলাম জীবনমোহনকে বলে দিই যে আমার স্ত্রী তোমায় রক্ষা করছে, আমার এখানে না এলেও চলতো। কিন্তু তারপরেই মনে হলো সে কথা জীবনমোহনকে বললে সে হয়তো আরও ভয় পেয়ে যাবে। আসলে কোনো অতৃপ্ত আত্মা কাউকে রক্ষা করছে সে কথা কি আর কেউ মনে মনে মেনে নিতে পারে? আসলেই সারাক্ষণ একটা ভয় নিয়ে থাকবে। তার ঘরে, তার বাড়ির পাশে সে কারোর উপস্থিতি অনুভব করে ভয় পাচ্ছে। তার মধ্যে তাকে যদি ও কথা বলি তাহলে সে হয়তো আরও ভয় পেয়ে যাবে। ভয় পেয়ে গিয়ে সে তার স্ত্রীর আত্মার শান্তির জন্য সৎকারের ব্যবস্থা করে ফেলতে পারে। এমনটা হয়ে গেলে তো আর রক্ষা করার মতো কেউ থাকবে না। আমি তো আর সব সময় সেখানে থেকে যেতে পারবো না। তাই আমি তাদের আর কিছু বললাম না। সেদিনের রাতটা দাওয়ার ওপর বসেই আমাদের কোনো রকমে কেটে গেল। সে রাতে আর কিছুই হলো না, তবে আমি অনুভব করতে পারছিলাম বাড়ির পেছনের দিকে কিংবা মাঝে মাঝে ঘরের আশেপাশে কেউ দাঁড়িয়ে আছে। আর সেটা জীবনমোহনের স্ত্রী ছাড়া অন্য কেউ হতে পারে না। আমি যে গুপ্ত মন্ত্র প্রয়োগ করে সেই পিশাচকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি তার প্রভাব কিন্তু বেশি দিন থাকবে না। সে আবার ফিরে আসতে পারে, কিন্তু জীবনমোহনের স্ত্রীর আত্মা যতদিন সেখানে রয়েছে ততদিন সেই তাকে রক্ষা করবে। আমি তাই সে ব্যাপারে আর খুব বেশি মাথা ঘামালাম না। পরদিনই সেখান থেকে বাড়ির পথে রওনা দিলাম। তারানাথ চুপ করতে এবার আমরা বুঝতে পারলাম গল্পটা সত্যিই শেষ হয়েছে। তারানাথের কাছ থেকে বিদায় নিয়ে আমরা যখন বাইরে এলাম দেখলাম তখনও বৃষ্টি হচ্ছে। ছাতা খুলে যখন উঠোনে নামলাম বৃষ্টিটা আরও জোরালো হলো। পথে যেতে যেতে কিশোরী বলল, ঠাকুরমশাই তো একটা কথা বললেনই না। সেই পিশাচ যে কিনা জীবনমোহনের পিছু নিয়েছিল সে হঠাৎ করে জীবনমোহনের পিছু মাসখানেক আগে থেকে নিল কেন? তার আগে থেকে কিছু করলো না কেন? নিশ্চয়ই কিছু একটা হয়েছিল। আর তারানাথ তো নিজেই বলে অকারণে কোনো কিছুই ঘটে না। বোধহয় সে কথা বলতে সে ভুলে গেছিল। পরের দিন না হয় জিজ্ঞাসা করে নেওয়া যাবে। তুমি এখন তাড়াতাড়ি পা চালাও দেখি, বৃষ্টিটা বেশ বাড়তে শুরু করেছে। তাড়াতাড়ি ট্রামটা ধরতে পারলে হয়।